জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ধর্ষণকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের। জানিয়ে দিব গাজায় গণহত্যা বন্ধে আওয়াজ তোলার আহ্বান জামায়াতের আমিরের। আরো জানিয়ে দিব নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চাই ইউরোপীয় ইউনিয়ন, বলছে আমির খসরু। এবং আরো জানিয়ে দিব কবি মাদ্রাসার শিক্ষকরা সরকারি ভাতা ও বেতন পাবেন। সর্বশেষ জানিয়ে দেব ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, অনেক প্রাণহানির আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ধর্ষণকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের। পটুয়াখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন শহীদের কিশোরী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠছে। ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে সেখানে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ২০ মার্চ দুপুরে তিনি ভুক্তভোগীর সঙ্গে দেখা করেন এবং তার খোঁজখবর নেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। সেখানে নাহিদ ইসলাম বলেন, ধর্ষণকারীদের আইনের আওতায় আনতে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। প্রশাসন যদি আসামিদের বিচারে কাঠগড়ায় আনতে ব্যর্থ হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি রাজপথে অবস্থান নেবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ দেখতে চাই। এর মধ্যে একজন আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা চাই আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্য আসামিকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী। তিনি বলেন, শহীদ পরিবারের সদস্য হিসেবে নয়, বাংলাদেশে একজন নাগরিক হিসেবে ধর্ষণের বিচার চাই। প্রতিটি ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে। এই নৃশংস ঘটনায় দ্রুত বিচার হওয়া দরকার। তিনি আরো বলেন, আমরা ভুক্তভোগী পরিবারের পাশে আছি। প্রশাসনের প্রতি আহ্বান জানাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সবার সরকারের আইন পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে তার দ্রুত বাস্তবায়নের দাবি জানাই। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারাদ, যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার 18 মার্চ সন্ধ্যার পর এর ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগি গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি ও সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি। অভিযুক্ত সাকিব মুন্সিকে পুলিশ গ্রেপ্তার করে পলাতক রয়েছেন সিফাত মুন্সি। গাজায় গণহত্যা বন্ধে আওয়াজ তোলার আহ্বান জামায়াতের আমিরের। ইসরায়েলি বর্বরতা ও গাজায় গণহত্যা বন্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ২০ মার্চ বৃহস্পতিবার দলটি ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, আজ বিশ্ব বিবেকের মৃত্যু হয়েছে। বিবেকের মৃত্যু না হলে গাজায় এভাবে নারী ও শিশুদের ধুকে ধুকে মরতে হতো না। গাজাবাসী নির্যাতনে সইতে না পেরে আল্লাহকে বলছে, আমাদের উঠিয়ে নাও, তোমার জান্নাতেও খাবার পানি সহ সবকিছু পাওয়া যায়। গাজায় আমরা সবকিছু পাচ্ছি না। গণহত্যা বন্ধে দলবল নির্বিশেষে সবাইকে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, আমাদের কথায় এই গণহত্যা যদি না থামে, আমাদের কণ্ঠর আওয়াজ বিশ্ব বিভাগের কানে না পৌঁছালে তাহলে আল্লাহর আরশে তো আওয়াজ পৌঁছাবেই। তাই আমরা এই গণহত্যা বন্ধে আওয়াজ তুলব, দলমত নির্বিশেষে সবাই। এদিকে জামায়াতের পক্ষ থেকে গাজায় পরিচালিত ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রাজধানীতে ঢাকা মহানগরে উত্তর ও দক্ষিণ পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। এসব কর্মসূচি থেকে ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশটিকে শায়েস্তা করতে ওআইসিকে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন, বলছে আমির খসরু। নির্বাচন ও সংস্কার ঘিরে ইউরোপীয় ইউনিয়ন প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার ২০ মার্চ গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের বৈঠক শেষে এ তথ্য জানান। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং বৈদেশিক সম্পর্কের পাশাপাশি সংস্কার কমিশনে ঐক্যমত সৃষ্টির প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। যেসব সংস্কার বিষয়ে ঐক্যমত হবে সেগুলোর কাজ এগিয়ে যাবে, আর যেগুলো ঐক্যমত হবে না সেসব বিষয়ে সংসদে মাধ্যমে চূড়ান্ত হবে। এর আগে বেলা ১১টা থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। ১ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও দলটির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন।
কওমি মাদ্রাসার শিক্ষকরা সরকারি বেতন ও ভাতা পাবেন। সারা দেশে ছড়িয়ে পড়া কওমি মাদ্রাসাগুলোকে মূলধারায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নত রূপকল্পে 2025 থেকে 2035 নামে একটি কর্মসূচি খসড়ায় হাত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এই কর্মসূচির আওতায় বিদ্যমান 6টি বোর্ডকে এক করে একটি সরকারি বোর্ডের মাধ্যমে সনদ দেওয়া এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া কওমি মাদ্রাসা শিক্ষকদের জন্য সরকারি বেতন ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে। সূত্র জানায় 2018 সালে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদকে মাস্টার্স ডিগ্রি সমমান ঘোষণা করে সরকার, কিন্তু দাওরায়ে হাদিস পাশ করা শিক্ষার্থী কর্মক্ষেত্রে এখনো মাস্টার্স ডিগ্রি মর্যাদার পান না। কওমি মাদ্রাসার প্রকৃত সংখ্যা কত এবং শিক্ষার্থীর সংখ্যা কত সে হিসেবে কারো কাছে নেই, কারণ দেশের গ্রামগঞ্জে যেসব কওমি মাদ্রাসা গড়ে উঠেছে সেগুলো মূলত নুরানি মক্তব, বেশি হলে হিফজ পর্যন্তই সীমাবদ্ধ। বড় বড় মাদ্রাসা সাধারণত কিতাব বিভাগ রয়েছে, এই বিভাগে শেষ শ্রেণী পর্যন্ত দাওরায়ে হাদিস। তবে কেউ কেউ বলে থাকে শেষ কওমি মাদ্রাসার সংখ্যা 40 থেকে 50,000 হতে পারে। এসব মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা 80 থেকে 90 লক্ষ হতে পারে। কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নত রূপকল্পে এসব মাদ্রাসাকে মূলধারায় আনতে বেশ কিছু উদ্যোগের কথা বলা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের সব কওমি মাদ্রাসার হালনাগাদ তথ্য সহ ডাটাবেস প্রণয়ন, প্রতিষ্ঠানের জমি, অবকাঠামো, শিক্ষক ও ছাত্রছাত্রীর বিষয়ে সরজমিনে পরিদর্শনের পূর্বক ডাটাবেস প্রণয়ন, প্রতিষ্ঠান শিক্ষা কর্মসূচি এবং ছাত্রছাত্রীর বিষয়ে পৃথক পৃথক তথ্যপঞ্জি প্রণয়ন এবং হালনাগাদকরণ, প্রতিষ্ঠানিক কোড, AIIN নম্বরে ইত্যাদি প্রদান। শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব SM মাসুদুল হক বলেন, কওমি মাদ্রাসা উন্নয়ন প্রকল্প নিয়ে আমরা কাজ করছি। 10 বছর মেয়াদে একটি কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই। এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা কওমি মাদ্রাসার উন্নতি চাই, শিক্ষার্থীদের উন্নয়ন চাই। সরকারের কাছে থেকে প্রয়োজনীয় অনুমোদন পেলে আমরা এ ব্যাপারে অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করব। কওমি মাদ্রাসার জন্য 4টি গ্রেড বা শ্রেণী নির্ধারণের প্রস্তাব রয়েছে। গ্রেড 1 বর্তমানে 5% ছাত্রছাত্রী বিদ্যমান এবং গত 25 বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদ্রাসা। গ্রেড 2 বর্তমানে 3% ছাত্রছাত্রী বিদ্যমান এবং 15 বছর বা তার বেশি পূর্ব স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদ্রাসা। গ্রেড 3 বর্তমানে শতাধিক ছাত্রছাত্রী বিদ্যমান এবং 5 বছর বা তার অধিক আগে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদ্রাসা। গ্রেড 4 অন্য সব মাদ্রাসা বা নতুন চালু কওমি মাদ্রাসা। দে আসছে কালবৈশাখী ঝড়, অনেক প্রাণহানির আশঙ্কা। সারা দেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির অতিক্রমে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার 20 মার্চ ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। পোস্টে তিনি লেখেন, গণমাধ্যম কর্মী ও সরকারের কৃষি উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছে 22 ও 23 মার্চ পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আগামী শনি ও রবি 22 ও 23 মার্চ 2025 পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে 23 মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশের প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশের ত্যাগ করার প্রবল আশঙ্কা দেখা গেছে। ঢাকা শহরের ওপর দিয়ে 23 মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। সেই সঙ্গে বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। তিনি আরো বলেন, সংবাদে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলু চাষিরা হিমাগারে আলু প্রবেশ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছে। আলু ভর্তি যে ট্রাকগুলো বিভিন্ন কোল্ড স্টোরের সামনে অপেক্ষারত, সেসব আলু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে যদি কালবৈশাখী ঝড়ের কারণে ভিজে যায়। এসব আলু পুরোপুরি পচে যাবে। এমনকি কোল্ড স্টোরের মালিকরা এসব ট্রাকের আলু হিমাগারে ঢোকাতে রাজি না হতে পারে। সরকারের উদ্দেশ্যে মোস্তফা কামাল পলাশ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টা প্রতি অনুরোধ, হিমাগারের সামনে অপেক্ষারত আলু চাষিরা আলু হিমাগারে প্রবেশের ব্যবস্থা করার জন্য। ভাতের পরে আলু যেহেতু বাংলাদেশের মানুষের শর্করার চাহিদা পূরণের সবচেয়ে বড় ভূমিকা রাখা, তাই উৎপাদিত আলু সঠিক সময় সংস্করণের ব্যবস্থা গ্রহণ করা।